দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাজেট নিয়ে বিশেষ আয়োজন বাজেট সংলাপ অনুষ্ঠানে। আমরা আজকে জানি যে জাতীয় বাজেট 2020-21 বিকেল 3টায় অর্থমন্ত্রী ঘোষণা করবেন, যেটি অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা এই শিরোনামের বাজেট উত্থাপিত হতে যাচ্ছে। বহুল প্রত্যাশিত বাজেট, ভিন্ন প্রেক্ষাপটের একটি বাজেট। আসলে কেমন হতে যাচ্ছে বাজেট, এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে দুজন অতিথি বরাবরের মতোই রয়েছেন এবং আমরা পুরো অনুষ্ঠান জুড়ে আজকে সঞ্চালনায় থাকবো। আমি বাবু কামরুজ্জামান এবং আমার সাথে রয়েছেন আমি নাজিয়া করা আছি এবং এই অনুষ্ঠানে দুজন অতিথিকে শুরুতে বলা হয়েছে এবং আজকে আমাদের শিরোনামও ঠিক করা হয়েছে আজ বাজেট চ্যালেঞ্জ এবং উত্তরণ। এই বিষয়ে কথা বলার জন্য যে দুজন অতিথি আছেন শুরুতেই দর্শক তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে আমাদের সাথে আছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি জনাব মীর নাসির হোসেন এবং আছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। বাবু, আপনি বলছিলেন যে আজকে 3টায় আমাদের বাজেট উত্থাপন হবে। এটি কিন্তু বর্তমান সরকারের টানা 3 মেয়াদের এটি তৃতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট এটি, এবং অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালেরও এটি দ্বিতীয় বাজেট। যদিও একটু বলে রাখি যে প্রথম বাজেটে তিনি ডেঙ্গুর কারণে ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন, যার কারণে আসলে উনি পুরো বাজেটটি শেষ করতে পারেনি। আর এই বাজেটটা হচ্ছে করোনা কালে। এবারেও কিন্তু ভিন্ন প্রেক্ষাপট, এবারেও কিন্তু অধিবেশন ছোট করে আনা হয়েছে। আমরা কিছু তথ্য এর মধ্যে জেনেছি বাজেটের অধিবেশন এবং বিভিন্ন ডিপ্লোম্যাটিকদেরকে কিন্তু এবার বাজেট প্রত্যক্ষ করবার জন্য যে আমন্ত্রণ দেওয়া হয় সেটি কিন্তু জানানো হয়নি। সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে সেটি স্বাস্থ্যবিধি মেনে যতটা করা যায়। এবং আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে বলবো দর্শকদেরকে জানানোর জন্য আজকের বাজেটের আকার কেমন হচ্ছে, বাজেটের যে বিভিন্ন তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে সেটি নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে। আশা করি আপনারা সেটি শুনতে পারবেন এবং সেখানে আমরা গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করবার চেষ্টা করেছি বাজেটের যাবতীয় তথ্যগুলো। এবং দর্শক, আমরা এই পর্যায়ে সেই আমাদের হাতে যে প্রতিবেদনটি রয়েছে সেই প্রতিবেদনটি দেখে নিতে চাই। করোনার ভয়াল থাবায় পুরো বিশ্বের মতোই থমকে গেছে উদীয়মান অর্থনীতির বাংলাদেশও। বেড়েছে দারিদ্র্য ও চাকরিহীন মানুষের সংখ্যা, নাজুক হয়ে পড়েছে আমদানি রপ্তানিও। ভেঙে পড়া এই অর্থনীতি টেনে তুলতে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল নিয়ে আসছেন অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা শিরোনামের বাজেট 2020-21, যেখানে চলতি বাজেটের সংশোধিত আকারের তুলনায় 13.5% বাড়িয়ে আগামী অর্থ বছরের জন্য অর্থমন্ত্রী ঘোষণা করবেন 5,68,000 কোটি টাকার বাজেট, যা খরচ করে স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চায় সরকার। এই বাজেটটা হবে অনেকটা পুনর্বাসনমুখী, অনেকটা সাবধানী এবং অনেকটা বেশি পরিমাণে দরিদ্রমুক্ত। খরচের লক্ষ্য বড় হলেও আয়ের ভরসা নেই। তবুও প্রায় 10% বাড়িয়ে আয়ের প্রধান উৎস রাজস্ব বোর্ডকে দেয়া হচ্ছে 3,30,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব। এছাড়া এনবিআর বহির্ভূত অন্যান্য কর ও অনুদান মিলে আয়ের লক্ষ্য ধরা হচ্ছে 3,82,000 কোটি টাকা সংগ্রহের। এবারের বাজেটে রেকর্ড ঘাটতি দাঁড়াচ্ছে প্রায় 1,86,000 কোটি টাকা। ঘাটতি মেটাতে দেশীয় ব্যাংকের উপর ভরসা রাখা হচ্ছে প্রায় 85,000 কোটি। ফলে বাড়তি চাপ তৈরি হতে পারে তারল্য সরবরাহ ও আর্থিক ব্যবস্থাপনায়। এছাড়া বিদেশি ঋণ ধরা হয়েছে 76,000 কোটি টাকা। যখন অর্থনীতি একেবারে অবশ হয়ে থাকে তখন কিন্তু রাজস্ব তোলা বেশ কঠিন, কারণ অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে কিন্তু রাজস্বের নির্ভরশীলতা। তো সেই জন্য খুব বড় ধরনের জাম্প আমরা রাজস্বে করতে পারবো আগামী বছর, এটা কিন্তু আশা করা ঠিক হবে না। আমাদের শিল্প বাণিজ্য যদি পূর্বের অবস্থায় না আনতে পারি, কর্মসংস্থান যদি পুনঃস্থাপিত না করতে পারি, তাহলে আমরা বিরাট জনগোষ্ঠীকে শুধু প্রণোদনা দিয়ে, শুধু সোশ্যাল সেফটি নেট দিয়ে, ত্রাণ দিয়ে আমরা রক্ষা করতে পারবো না। ব্যবসা বাণিজ্য উৎপাদনশীলতা থমকে যাওয়ার এমন প্রেক্ষাপটে বাজেটে ব্যয় ব্যবস্থাপনায় হবে বাড়তি চ্যালেঞ্জ। কারণ আসছে বাজেটে মোট খরচের 61%ই চলে যাবে অনুন্নয়ন খাতে। এছাড়া অর্থনীতি চাঙ্গা করতে এবারের বাজেটে থাকছে সহজ শর্তে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগের সুযোগও। ইতিহাসের সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে এবার পেশ হতে যাচ্ছে জাতীয় বাজেট, যেখানে স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে বিভিন্ন দেশের কূটনীতিক, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদেরকেও বাজেট প্রত্যক্ষ করার আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি পরিকল্পনা নেওয়া হয়েছে বাজেট অধিবেশন সংক্ষিপ্ত করে আনার। তবে মোটা দাগে এবারের বাজেটে স্বাস্থ্য, সামাজিক সুরক্ষার মতো খাত অগ্রাধিকার পেলেও আসলে বাজেট হবে অর্থনীতি পুনরুদ্ধারের, অর্থনীতিকে টেনে তুলবার। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। ডক্টর ফাহমিদা এবং মীর নাসির, আপনাদের দুজনকে আবারও আমরা স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাজেট জানি মাত্র 2 ঘন্টা পর আমরা সংসদে সেটি জানতে পারবো, আসলে গোটা দেশবাসী জানতে পারবে।
ডক্টর ফাহমিদা খাতুনকে দিয়ে শুরু করতে চাই যে আসলে যেটা দেখছিলেন বাজেটের বেশ কিছু তথ্য আমরা দেখছিলাম, আমরা দেখছি যে রেকর্ড পরিমাণ ঘাটতি এবং সেটা মেটাতে কিন্তু দুর্বল ব্যাংক ব্যবস্থার উপরেই ভরসা রাখা হয়েছে। মোটা দাগে এবারের বাজেট আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটি আসলে গতানুগতিকতার বাইরে গিয়ে কতটা নতুনত্ব থাকছে বাজেটে? ধন্যবাদ। আমরা এই পর্যন্ত যতটুকু জানতে পেরেছি গণমাধ্যমে, আপনাদের মাধ্যমেই, আসলে আমরা দেখতে পাচ্ছি যে এটা গতানুগতিক বাজেটই হচ্ছে একটা, যে সেখানে সেই বাজেটে আয় থাকে এবং আয়ের কিছু উৎস থাকে এবং ব্যয় কোথায় কোথায় করা হবে সেরকম, এবং সেখানে একটা ঘাটতি থাকে। সেই ঘাটতিটা আগামী বছরের চাইতে এই বছরে একটু বেশি, যেহেতু আমাদের কিছু ব্যয় বাড়তে হবে। কিন্তু আপনার যদি খাতওয়ারি বরাদ্দ দেখি কিংবা আপনার রাজস্ব আদায়ের যে প্রচেষ্টা, সেগুলো দেখি, এটাতে নতুনত্ব কিছু নাই, এবং আমরা যে ইতিহাসের একটি নজিরবিহীন ধাপে রয়েছি, সেই নজিরবিহীন সময়কে মোকাবেলা করার জন্য যেই ধরনের বাজেট দেওয়া উচিত ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং যেই ঘাটতিটা একদিকে আপনি শুরুতেই বলেছেন যে ব্যয় ব্যবস্থাপনাটা হবে একটা বিরাট চ্যালেঞ্জ, এবং অন্যদিকে আয় সংগ্রহটাও একটা বিরাট চ্যালেঞ্জ। এই ঘাটতি বাজেটের গত কয়েক বছর থেকেই দেখছি যে বিশাল একটা টার্গেট দেওয়া হয় জাতীয় রাজস্ব বোর্ডকে, এবং সেখানে কিন্তু বিরাট একটা ঘাটতি রয়ে যায়। চলতি 2020 অর্থ বছরেও আমাদের হিসাব মতে 1,25,000 কোটি টাকা ঘাটতি হবে, এবং আগামী অর্থ বছরে যে বিরাট লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেটাও কিন্তু বাস্তবসম্মত হয়নি। কারণ একদিকেই অর্থনৈতিক মন্দার কারণে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার কারণে এবং মানুষের হাতে আয় কমে যাওয়ার কারণে, কর্মসংস্থান কমে যাওয়ার কারণে মানুষের কিন্তু কর দেওয়ার সামর্থ্যটাও কমে যাবে। এটি একটি। আরেকটি বিষয় হচ্ছে যে ব্যয় কিভাবে আমরা করব। ব্যয়ের ক্ষেত্রে যেই খাতগুলোতে সবচাইতে গুরুত্ব দেওয়া উচিত ছিল সেই খাতগুলো তো দেওয়া হয়নি, এবং দুঃখজনকভাবে স্বাস্থ্য খাত, যেটা কিনা সর্বাগ্রে আসার কথা ছিল, সেটাও কিন্তু প্রথম 5টির মধ্যে স্থান করে নিতে পারেনি। সুতরাং এখানে যেই ধরনের মনোযোগ এবং সহানুভূতিশীলতা দরকার ছিল সেটা আমরা দেখতে পাইনি। এবং এই বাজেট দিয়ে আমরা যে ধাপের কথা বলছি, প্রথম কথা হচ্ছে পুনর্বাসন, পরে হচ্ছে পুনরুদ্ধার এবং পুনরুজ্জীবন। এখন এই পুনর্বাসনের ধাপেই কিন্তু আমাদেরকে হোঁচট খেতে হবে। এটাই প্রাথমিক আমার মূল্যায়ন বাজেট সম্পর্কে। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর ফাহমিদা যেটি আমাদের বলছিলেন ব্যয় যে- ব্যবস্থাপনায় একটা বড় ধাক্কা আসলে এবার সামনে এবং উনি এটাকে আসলে গতানুগতিক বাজেটই বলছেন যে এই বাজেটই আসলে গতানুগতিক হচ্ছে। আমি জনাব মিন নাসির হোসেন আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি, এবং আপনার কাছে তাহলে এই মুহূর্তে প্রশ্ন যে যেই কথাটি বলছে যে গতানুগতিক বাজেট এবং আসলে বাজেট পূরণটা একটা লক্ষ্য পূরণটা একটি বড় চ্যালেঞ্জ বলছেন, আপনারা কি ক্রম দেখছেন? বিশেষ করে শিল্প খাত সুরক্ষা এবারের বাজেট কেমন ভূমিকা রাখবে এখন পর্যন্ত যে তথ্যগুলো পাচ্ছি তার আলোকে? আমি প্রথমেই যেটা বলতে চাই যে আমরা কিছু চমক আশা করেছিলাম। অপ্রদর্শিত আয় অর্থনীতির মূল স্রোত ধারাতে আনা ছাড়া খুব বেশি চমক আমরা দেখতে পাচ্ছি। যেমন বাজেটের যে অগ্রাধিকারগুলি, সে অগ্রাধিকারগুলির মধ্যে আমরা আশা করেছিলাম স্বাস্থ্য খাতটা সবচেয়ে উপরে আসবে। আনফরচুনেটলি আমরা শুনতে পাচ্ছি যেটা আসছে না, মাত্র 29,000 কোটি টাকা নাকি বরাদ্দ করা হচ্ছে, এবং তার যুক্তি হিসেবে বলা হচ্ছে যে অর্থ বরাদ্দ দিলেও মন্ত্রণালয় সেটা খরচ করতে পারে না, ব্যবহার করতে পারে। এই যুক্তিতে এই বরাদ্দ এইবার দেওয়াটা আমার কাছে খুব যৌক্তিক মনে হয়নি। কারণ হচ্ছিল এটা বরাদ্দ দিয়ে এবং ব্যবস্থাপনা এনে, স্বচ্ছতা এনে, জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে এটা করা যেত, এবং এটা প্রয়োজনীয়তা রয়েছে বর্তমানে। মানে যে হারে সংক্রমণ বাড়ছে এবং আমরা স্বাস্থ্য খাতের যে বেহাল অবস্থা দেখেছি সেটাকে পুনর্গঠিত করার দরকার ছিল। এখন আসছে অর্থায়নের ব্যাপারে, যে জিনিসটা ইতিমধ্যে আলোচনা হয়েছে। অর্থায়নে এবার ঘাটতি বাজেট গতবারের থেকে বাড়বে, ঘাটতির পরিমাণ 6% নাকি দাঁড়াবে। তো সেখানে দেশীয় সূত্র থেকে বেশি আহরণ করার চিন্তা করা হয়েছে, বিশেষ করে ব্যাংক খাত থেকে, যেটাই আপনার প্রতিবেদক বললেন যে 85,000 কোটি টাকা, আমি শুনেছিলাম 87,000 কোটি টাকা। এমনি নাজুক ব্যাংক ব্যবস্থা এবং যত প্রণোদনা সরকার ঘোষণা করেছে তা কিন্তু ব্যাংক থেকে প্রদান করবে ঋণ বা বিভিন্ন আকারে, কিছু কিছু ক্ষেত্রে সরকার রিফাইন্যান্সিং করবে। এমনি ব্যাংকের অবস্থা খুব ভালো না, যদিও লিকুইডিটি বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংক কতগুলি ছাড় দিয়েছে, তারপরেও অর্থনীতিতে
পুনর্গঠনের জন্য প্রচুর টাকার প্রয়োজন হবে, এবং সেই টাকা যোগান দিতে হলে ব্যাংক থেকে যদি অধিক হারে টাকা উত্তোলন করা হয়, যেমন আমরা দেখেছি এই বাজেটে 47,000 কোটি টাকা ছিল, এর মধ্যে 81,000 কোটি টাকার উপর নিয়ে যাওয়া হয়েছে। এখন যদি 85,000 কোটি টাকার জায়গায় আবার তার থেকেও অনেক বেশি না হয়, তাহলে কিন্তু ব্যক্তিগতের যে ঋণ প্রভাব সেটা ক্ষতিগ্রস্ত হবে, এবং সেটা শিল্প বাণিজ্যকে ঘুরে দাঁড়ানোর জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এই জিনিসটা আমার মনে হয় ভেবে দেখতে হবে। আর জনাব মীর নাসির হোসেন, আপনি চমকের কথা বলছিলেন, কি চমক আসলে আশা করছিলেন আপনারা? আমরা চমক আশা করেছিলাম যে একটা সুনির্দিষ্ট নীতিমালা, যেহেতু এটা পুনর্বাসন, সে পুনর্বাসনের পরিকল্পনাটা আমি বাজেট এখনো যেহেতু পেশ হয়নি, আপনাদের গণমাধ্যম থেকে যে দেখতে পাচ্ছি তার ভিত্তিতে আমি আলোচনা করছি যে এখানে পুনর্বাসন, এই বাসনটা তো একটা অদ্ভুত একটা পরিস্থিতি, একটা সংকট, চরম সংকট, বিশ্ব মন্দা, বিশ্ব মহামারী এই সময় হচ্ছে, সেখানে ব্যক্তিখাত শিল্প বাণিজ্য, ক্ষুদ্র শিল্প, কৃষি, এগুলি ঘুরে দাঁড়ানোর জন্য আরো কিছু সুনির্দিষ্ট দিক নির্দেশনা আমি আশা করেছিলাম। কারণ হচ্ছিল যে শুধু ব্যাংকের থেকে টাকা নিয়েই কিন্তু আপনাকে অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা কিন্তু করা যাবে না, এতে সরকারের কিন্তু অংশগ্রহণ করতে হবে। সরকার সেখানে আরো বর্ধিত আকারে দরকার হলে তার যে অপ্রয়োজনীয় যে প্রকল্পগুলি সেগুলি স্থগিত রেখে সরকারের যে অপ্রয়োজনীয় ব্যয় রয়েছে সেগুলি সংকুচিত করে, এবং একটা ডিবেট চলছে যে টোব্যাকোর উপর ট্যাক্স বন্ধই করে দেওয়া উচিত, কিন্তু এই বছর এই সুযোগ নেই, বরং এইখান থেকে উদ্বৃত্ত আয় দিয়ে স্বাস্থ্য খাত সহ অন্যান্য খাতে কিন্তু সে ব্যয়টা মেটানো সম্ভব। সেই সাথে বিশ্ববাজারে যে তেলের দাম কমেছে, এর ফলে বিপিসি যে একটা উইনফল প্রফিট করছে, সেটাও কিন্তু আমাদের অর্থায়নে সহায়তা করতে পারে, কারণ এটা কিন্তু কনজিউমার কাছে পাস অন করা হচ্ছে না। কারণ আমাদের দেশের রীতি যে দাম বাড়লে, বিদেশে দাম বাড়লে আমরা দাম বাড়িয়ে দিই, কমলে সেই বেনিফিটটা কনজিউমারের কাছে দেই। এই জিনিসগুলি কিন্তু সুনির্দিষ্টভাবে আমি আশা করি যে করেছিলাম, এবং আশা করি যে হয়তোবা থাকতেও পারে, আমি জানি না। 3:30টার সময় যখন বাজেট প্রণীত হবে তখন আমরা আরো পরিষ্কারভাবে দেখতে পাবো। জি জনাব মীর নাসির, ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর ফাহমিদা খাতুনের দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে এবার বাজেটে কিন্তু একটি বিশাল প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8.2%, এবং এই বিষয় নিয়ে আসলে আপনার কাছে বিস্তারিত আমরা জানতে চাইবো, দুজনের কাছেই চাইবো। একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে এই পর্যায়ে আমাদের, আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি। দর্শক, আমরা এই মুহূর্তে নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পর। বাজেটের আরো নানা বিষয় নিয়ে আমাদের আজকের অতিথিদের সাথে আলোচনা চলবে, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন নিউজ 24। দর্শক, আবারও স্বাগত। বাজেট সংলাপে কথা বলছিলাম বাজেট নিয়ে। আজকে আমাদের বাজেট উত্থাপন হবে এবং সে বিষয়ে কথা হচ্ছিল, এবং ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের সামনে এবার বাজেট হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। বাবু, আপনি যদি যোগ করেন। রয়েছেন আমরা, দর্শক আপনারা যারা এখন দেখছেন জানেন, আমাদের সাথে ডক্টর ফাহমিদা খাতুন রয়েছেন, নির্বাহী পরিচালক সিপিডি, এবং আমাদের সাথে রয়েছেন মীর নাসির হোসেন, সাবেক সভাপতি এফবিসিসিআই। আমরা ফাহমিদা খাতুনের কাছে যেতে চাই। আমরা বিরতির আগে আপনাকে বলছিলাম যে এবার কিন্তু আমরা জানি যে একটি ভিন্ন প্রেক্ষাপট, এবং এখানে আসলে ব্যয় ব্যবস্থাপনা করা একটি বড় চ্যালেঞ্জ। তারপরেও কেন আসলে 8.2% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য? এটা আসলে আমরা দেখেছি বিশ্বব্যাংক সেটি 2% হবে না এমন পূর্বাভাস দিয়েছে, বা অন্যান্য আরও আন্তর্জাতিক সংস্থা নানা রকম পূর্বাভাস দিয়েছে, যে এই অবস্থায় আসলে টিকে থাকার লড়াই, সেখানে 8.2% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হলো। এটা আসলে কতটা বাস্তবসম্মত এবং যৌক্তিক মনে করছেন ডক্টর ফাহমিদা? ধন্যবাদ। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখন সারা পৃথিবীতে অর্থনীতিগুলো টিকে থাকার জন্য লড়াই করছে এবং সারা পৃথিবীর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একটা ধস নেমেছে, সেইখানে আমরা আবার একইভাবে আগের মতন একটা প্রবৃদ্ধির আভাস দিচ্ছি, তো এটা একেবারেই তো বাস্তবযোগ্য না, বাস্তবোচিত না। এবং আমি বলবো যে এখানে যে আমাদের জিডিপি নিয়ে যে মোহ, সেই মোহগ্রস্ততার কারণেই কিন্তু আমরা আবারও সেই একটা উচ্চ প্রবৃদ্ধির প্রাক্কলন করছি। চলতি অর্থ বছরেই কিন্তু এই করোনার কারণে আমাদের প্রবৃদ্ধি যে কম হবে সেটা আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, এরকম বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা করেছে, আমরা নিজেরাও করেছি। সেখানে দেখেছি যে
2.5% মতো প্রবৃদ্ধি হবে এবং এটার পরে আগামী অর্থ বছরে আবার সেই 8.5% কিভাবে অর্থনীতিটা ঘুরে দাঁড়াবে, আবার কিভাবে সেই উল্লম্ফনটা ঘটবে, এটা তো কারো বোধগম্য না। এবং এটা এই মোহগ্রস্ততা থেকে বেরিয়ে আসতে না পারলে, প্রকৃত চিত্রটা না দিতে পারলে কিন্তু আমাদের নিজেদের জন্যই এটা ক্ষতি ডেকে আনবে। কেন ক্ষতি ডেকে আনবে? আমি যেটা সবসময় বলছি যে সেটা হচ্ছে যে এই করোনা আক্রান্ত হওয়ার কারণে কিন্তু বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সাহায্য দেওয়ার জন্য, ঋণ দেওয়ার জন্য এগিয়ে এসেছে। এখন মনে করেন যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তারা কিন্তু $1 ট্রিলিয়ন একটা ফান্ড তারা করেছে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে দেওয়ার জন্য, এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতির পরিমাণ যাচাই বাছাই করে তাদের সামনের অবস্থা কি হবে সেগুলা যাচাই বাছাই করে ঋণ দিচ্ছে। আমরা যদি দেখা যায় আমরা খুব ভালোই আছি, আমাদের কোনোই ক্ষতি হয়নি, তাহলে তো আমাদের ঋণ পাওয়ার পরিমাণটাও কম হবে। অথচ আমরা দেখছি বাজেটে বিরাট ঘাটতি, কোথা থেকে অর্থ আসবে সেটা নিয়ে আমরা হিমশিম খাচ্ছি। এরকম একটা রং সিগন্যাল দেওয়াটা একেবারেই অনুচিত। অন্তত এই করোনাকালীন সময়ে আমরা কিন্তু এই জিডিপির সংখ্যাটাকে কিন্তু সবসময় গত কয়েক বছর থেকে দেখছি একটা রাজনৈতিক সংখ্যায় পরিণত করেছি, অর্থাৎ রাজনৈতিক চমক দেওয়ার জন্য এই সংখ্যাটাকে ব্যবহার করছি। এটার মধ্যে বাস্তবতা কি থাকুক বা না থাকুক, এবং এই প্রবৃদ্ধির ফলে আসলে সমাজে কার কতখানি উপকার হলো সেটাও দেখছি না। এটার ফলে কি কর্মসংস্থান সৃষ্টি হলো, এটার ফলে কি আয় বৈষম্য কমলো, ভোগ বৈষম্য কমলো, নাকি সমাজের অন্যান্য দিকগুলোতে সমান তালে অগ্রগতি হলো, সেটাও কিন্তু এই প্রবৃদ্ধির সাথে কোনো মিল নাই। আর এখন যেটা দেওয়া হলো সেটা তো একেবারেই বাস্তব বহির্ভূত একটা দেওয়া হচ্ছে, এবং এটা আমাদের জন্য প্রকারান্তরে ক্ষতি ডেকে আনবে। যেটা বললাম যে আন্তর্জাতিক মহল কিন্তু সংস্থাগুলি, দাতা সংস্থাগুলি বাইল্যাটারাল, তারাও কিন্তু দেখছে যে কোন দেশ কত ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা বিভিন্ন ধরনের সাহায্য নিয়ে আসবে। সেটা যে সবসময় ঋণই তা না, কিন্তু ঋণ দিতে হলে হয়তো আপনার সুদ দিতে হবে, তাছাড়াও বিভিন্ন ধরনের সাহায্য তারা এখন নিয়ে আসছে, ভবিষ্যতেও নিয়ে আসবে। আমরা কেন এই মোহ থেকে বের হয়ে আসতে পারছি না? এইটা একটা সুযোগ ছিল যে এই সময়ে যে আমরা বাস্তবতার কাছাকাছি থাকি, তাহলে আমরা এরপরেও ডক্টর ফাহমিদা, আপনার কাছে যেটি জানার বিষয় যে এই গতানুগতিক যে বাজেট আপনি বলছেন, যদিও অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতা আমরা যতটুকু শুনছি যে তিনি বলবেন এটি করোনাকালীন বাজেট এবং গতানুগতিকতার বাইরেই বাজেটটি করার চেষ্টা করেছেন, বিভিন্ন খাতে অগ্রাধিকারের কথাও তিনি বলবেন, এবং সব মিলে যদি আমি বলি যে আপনি সিপিডি নির্বাহী পরিচালক, আপনাদের একটা প্রতিক্রিয়া থাকবেই, তবে যে তথ্যগুলো পাচ্ছেন সেই তথ্যগুলো অনুসারে আপনাদের ইতিবাচক প্রতিক্রিয়া কি এই বাজেট নিয়ে? কোন দিকগুলোকে আপনারা আসলে আপনারা এখন পর্যন্ত যা শোনা যাচ্ছে আপনারা মনে করছেন যে এটি একটি ভালো সিদ্ধান্ত হয়েছে? আমি তো মনে করছি যে তথ্যগুলি পেলাম সেটা গতানুগতিকই। সেটা আমি যদি আয়ের দিকে দেখি, ব্যয়ের দিকে দেখি, দুটোতেই। আয়ের ক্ষেত্রেও দেখি যে জাতীয় রাজস্ব বোর্ডকে যে বিরাট একটা টার্গেট দেওয়া হয়েছে, লক্ষ্যমাত্রা, গত কয়েক বছর থেকে জাতীয় রাজস্ব বোর্ড তার লক্ষ্যমাত্রা কিন্তু পূরণ করতে পারছে না। এই চলতি করোনাকালীন অর্থ বছরে এবং আগামী অর্থ বছরে অর্থনীতির উপর যে প্রতিঘাত, সেই প্রতিঘাতের কারণে কিন্তু তাদের লক্ষ্যমাত্রা অর্জন করাটা আরো বেশি কষ্টকর হবে। সেখানে এত লক্ষ্যমাত্রাটা দেওয়ার কোনো কারণ নেই। এবং ডক্টর ফাহমিদা, যেটি বলা হচ্ছিল যে এই সময়টাতে অনেক কিছুতে কর ছাড়ও থাকবে বর্তমান পরিস্থিতিতে, সেই জায়গাটাতে আমার প্রশ্ন তাহলে আপনার কাছে যে বড় লক্ষ্যমাত্রা দেওয়াটা কি মানে বড় লক্ষ্যমাত্রা দিলে কি কোনো ধরনের সমস্যা আছে, সেটা রাজস্বের ক্ষেত্রেই হোক কিংবা হচ্ছে? জি, লক্ষ্যমাত্রাটা তো পূরণ হবে না। আমাকে দেখতে হবে যে কোথায় কোথায় থেকে আমি কর আদায় করব। এখন যদি আমি কর খাতের যে সংস্কার, সেটা কিন্তু দীর্ঘদিনের জন্য অবহেলিত। এখন আপনি বলতে পারেন যে এই সময়, এই দ্রুত সময়ে কিভাবে সংস্কার করা যায়। সংস্কারটা একটা মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, কিন্তু সেটা কিন্তু অনেক আগে থেকেই করার কথা ছিল। এখন এই সময় যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে কর ফাঁকি দেওয়া হচ্ছে সেটা একটা খুব দ্রুতই করা যায়। কর ফাঁকি যারা দিচ্ছে তাদেরকে কর জালের আওতায় এনে কর জালটা বাড়ানো, এবং তারপরে আরেকটা হচ্ছে যে কর ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লো, অর্থাৎ দেশ থেকে যে অবৈধ উপায়ে অর্থ চলে যাচ্ছে সেটাকে বন্ধ করা। এইগুলি করার মাধ্যমে কিন্তু আরো কিছু সম্পদ সঞ্চালন করা যেতে পারে। সুতরাং লক্ষ্যমাত্রা একদিকে দেওয়া হচ্ছে, কিন্তু সক্ষমতা যদি না বাড়ে, আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা না বাড়ালে এটা এক বছরের মাথায় এত উল্লঙ্ঘন ঘটবে না। সুতরাং বাস্তবোচিত লক্ষ্যমাত্রা তখনই দেওয়া উচিত, এই জন্য দেওয়া উচিত যে তাহলে আমরা অন্য কোন কোন জায়গায় আমরা কতটুকু প্রাক্কলন করতে পারবো সেই হিসাবটা আমাদের মাথায় থাকবে তাহলে, এবং ব্যয়ের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। আর যেটা আরেকটি বিষয়, ব্যয়ের কথায় আসি, যেটা এই পর্যন্ত জানতে পারলাম যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল স্বাস্থ্য খাত,
আসার কথা ছিল। এর আগে একটু আগেও আমরা আলাপ করছিলাম যে স্বাস্থ্য খাতের উপরে নজর দেওয়াটা ছিল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা দেখলাম মাত্র কয়েক হাজার কোটি টাকা এখানে বাড়ানো হয়েছে। এটা তো একেবারেই অমানবিক। কারণ এই বাজেটটাকে একদিকে অর্থনৈতিক পুনরুদ্ধার, অন্যদিকে মানবিকতার বাজেটও হতে হবে। আপনার একদিকে ব্যবসা-বাণিজ্য ইত্যাদি বাড়াতে হবে, অন্যদিকে যারা অতি দরিদ্র, যারা পিছিয়ে পড়েছে তাদেরকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে হবে। অন্যদিকে সামাজিক যে খাতগুলো অর্থাৎ স্বাস্থ্য, শিক্ষা সেইগুলোকে গুরুত্ব দিতে হবে। তা না হলে কিন্তু এই বাজেট যদি আয় ব্যয়ের একটা অঙ্ক হিসাব করার হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে একটা মেকানিক্যাল একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি ছাড়া আর কিছুই হবে না। জি, অর্থাৎ কাগজের লক্ষ্যমাত্রা যেন না হয়, তিনি নিশ্চয়ই, যেমনটি বলছেন। নিশ্চয়ই। ডক্টর ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। আমরা মিন নাসিরের সাথে একটু কথা বলতে চাই। জনাব মিন নাসির হোসেন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, যেটি বলছিলেন ডক্টর ফাহমিদা, যে এটা তো আসলে করোনাকালীন বাজেট, অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট, অর্থাৎ টিকে থাকার বাজেট, সামাজিক সুরক্ষা, অন্যান্য বিষয়গুলো নিশ্চিত করার বাজেট। তো সেক্ষেত্রে আসলে উৎপাদনশীলতা যদি থমকে থাকে এইভাবে, যেভাবে এখন থমকে আছে, বাজেটে আসলে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য বা বিনিয়োগ বাড়ানোর জন্য সুস্পষ্ট কোনো নির্দেশনা থাকা প্রয়োজন মনে করেন কিনা, বা সেটির জন্য আসলে কৌশলটা কি হওয়া উচিত? একটা জিনিস আমি ঠিক বুঝতে পারি না, আমি যে হিসাবগুলি দেখছিলাম যে জিডিপির আকার এই বছরে হলো 28,85,000 কোটি টাকা, জি, আর আগামী বছরে সেটা ধরা হয়েছে 31,72,000। জি, এই অঙ্কটা আমি কিছুতেই মেলাতে পারি না বর্তমান পরিস্থিতি, কিভাবে এই বৃদ্ধিটা হবে, যার উপরে ভিত্তি করে কিন্তু আপনার জিডিপি গ্রোথ রেট 8.2% ধরে রাখার 2%, রাইট। চেষ্টা করা হচ্ছে, বলা হচ্ছে বাজেটের সাথে। এটা হয়তো যুক্তি খাড়া করা হচ্ছে যে এর আগে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক কিছু প্রজেকশন দিয়েছিল, কেউ 7.8, কেউ 9.5, সেগুলোকে একটা ভিত্তি ধরা হচ্ছে। কিন্তু আমি মনে করি এটা অবাস্তব। কারণ হচ্ছে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যেখানে আমরা রাজস্ব আয় দারুণভাবে সংকুচিত হবে, বলা হচ্ছে যে 1 লক্ষ কোটি টাকার উপরে আপনার ঘাটতি হবে, সেই ক্ষেত্রে কিভাবে এই জিডিপির আকার এইভাবে বৃদ্ধি পাবে আমি ঠিক জানি না। তো এই জায়গাটা যদি অ্যাডজাস্ট না হয়, তাহলে আমরা যে খাতগুলি নিয়ে কথা বলছি, যে ব্যক্তি খাতের যে সমস্যা, সেখানে যে প্রণোদনা বলেন, সাপোর্ট বলেন, ফিসকাল সাপোর্ট যা বলেন, সেগুলি কোথা থেকে দেবে? সরকারের হাতে যদি টাকাই না, সরকার টাকা যদি না গ্রহণ করতে পারে বা এমন না করতে পারে, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো আমাদের যে প্রচেষ্টা, সেটা হচ্ছে অর্থনীতিকে দাঁড় করানো। আমরা একদম স্থবির হয়ে গেছি, আমাদের রপ্তানিমুখী শিল্প সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, রেডিমেড গার্মেন্টস এর অনেক অর্ডার চলে গেছে, তেলের দাম কমার ফলে মধ্যপ্রাচ্যের শ্রমিক বাজারটা কিন্তু সংকুচিত হয়েছে, অনেক লোক ফিরে আসছে এবং প্রবাহটা কম আছে। যদি এই মুভমেন্টে যে আইএমএফ যে 723 মিলিয়ন ডলার দিয়েছে, সেটা অ্যাড করে হয়তো 34.4 বিলিয়ন ডলার হচ্ছে আমাদের রেজাল্ট, কিন্তু এটা তো থাকবে না সামনের দিনগুলিতে যে পরিস্থিতি। তো সেই পরিপ্রেক্ষিতে কি করে যে এটা সমন্বয় হবে বা বাস্তবায়ন হবে আমি বুঝি না। সেই জন্য আমি আশা করবো যে অর্থমন্ত্রী এটা উপলব্ধি করবেন এবং ব্যক্তিগত সাথে মানুষের জীবন, বিশেষ করে মানে গ্রামীণ অর্থনীতিতে যারা ক্ষতিগ্রস্ত, মানে মধ্যপ্রাচ্যের টাকা আসার প্রবাহ যখন কমে যাবে, গ্রামীণ অর্থনীতি কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে। এখানে আপনার সোশ্যাল সেফটি নেটকে অনেক বাড়াতে হবে, 8 লক্ষ থেকে শুনছি যে 96 লক্ষ করতে হবে। এই জিনিসগুলি তো অ্যাকোমোডেট করতে হবে, জীবনকে বাঁচাতে হবে, জীবিকাকে রক্ষা করতে হবে। এই জায়গায় সুনির্দিষ্ট সমন্বয়ের কথা বলছেন ছোট্ট করে জনাব মিন নাসির, ছোট্ট করে একটি বিষয় জানতে চাই। আমরা দেখলাম যে গেল বাজেটে যে এআইটি অর্থাৎ অগ্রিম আয়কর কাঁচামাল আমদানির ক্ষেত্রে যুক্ত করা হয়েছিল, যার কারণে কর্পোরেটরা অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। এবছর আমরা দেখছি যে শিল্প একেবারে খুব একটি সংকটকালীন সময় আছে, পরিচালন ব্যয় বাড়লে কর্মসংস্থানের উপর একটা ঝুঁকি তৈরি হতে পারে। এই অগ্রিম আয়কর আসলে এবার প্রত্যাহারের বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন বা করা জরুরি কিনা? অগ্রিম আয়ের একটা ছিল হার এমনি বেশি, আপনি যদি ব্যাক ক্যালকুলেশন করেন এটা যে কোনো আপনার যে স্ল্যাব আছে অনেক বেশি পড়ে যায় এবং অনেক জায়গায় এটা সমন্বয় করা হয় না। যে কারণ হচ্ছিল সরকার কোনো সময় টাকা হাতে পেরে ফেরত দিতে চায় না। আমার যদি জেনুইন ট্যাক্স অ্যাসেসমেন্টের পরে দেখা যায় যে আমি রিফান্ড পেতে যাব, সেটা সরকার
বিভিন্ন বাহানায় দিতে চান না, এবং সংক্ষুব্ধ করদাতাদের যাওয়ার কোনো জায়গা নেই, কারণ সে যে অ্যাপিল করবে সেখানেও কিন্তু কর কর্মকর্তারা বসে রয়েছে, তাদের কাছ থেকে কোনো সুফল পাওয়া যাবে না। অতএব আমি মনে করি যে একটা যৌক্তিক পর্যায়ে আনা উচিত, যাতে এটা নিয়ে আমরা সংক্ষুব্ধ না হই। সংকটে না জনাব পড়তে মিন্নাস হয়। আপনি আমাদের সাথে থাকুন, আমরা বিরতি থেকে ফিরে এসে এই বিষয়ে আরো কথা বলবো। নাজিয়া, আসলে কিন্তু সবাই তারা বলছিলেন যে এবারের বাজেট আসলে খুব বেশি নতুনত্ব এবং নতুনত্ব চমকের নেই, কথা যেটি কিছু আশা নেই। করেছিলেন যে নতুনত্বটি সত্যিকার থাকবে, অর্থে এবং একটি এই বাজেটের আরো বাজেট কিছু হচ্ছে, বিশ্লেষণ সেটি মনে হয় তারা আমরা বলছেন। বিরতির পর এসে নিব। দর্শক, দর্শক, নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর। আশা করি আরেকবার আমন্ত্রণ বাজেট সংলাপে। কথা বলছিলাম বাজেট নিয়ে নানা বিষয়, কিছুক্ষণ পরে বাজেট উত্থাপন হবে, আমরা আসলে সে নিয়ে আলাপ এবং করছি। সেটি আমরা জানতে পারবো, দেশবাসী জানতে পারবেন। বিকেল 3টায় অর্থমন্ত্রী সেটি তুলে ধরবেন। আমরা সরাসরি প্রশ্নে যেতে চাই, আমাদের সময় স্বল্পতার কারণে বিনয়ের সাথে বলছি। ডক্টর ফাহমিদা খাতুন, মোটা দাগে একেবারে সংক্ষেপে যদি আমাদের 30 সেকেন্ডে আপনার মূল্যায়ন বলেন, আসলে যে প্রত্যাশা অনুযায়ী বাজেট কেমন হচ্ছে? প্রথমে শুরুতেই বলেছি প্রত্যাশা অনুযায়ী তো হয়নি, কিন্তু তারপরে বাজেট যেহেতু তৈরি হয়েই গেছে, আমি যেটার উপর জোর দেব যে সেটা বাস্তবায়ন। যে বাজেটটাই করা হোক না কেন, বাস্তবায়ন হয় না বলে কিন্তু বাজেটের অনেক লক্ষ্যমাত্রাগুলি পূরণ হয় না। সুতরাং বাস্তবায়ন 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 এটা, এবং সেখানে যে পারফরমেন্স ইন্ডিকেটর মনিটরিং করার যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা সুচারুভাবে করতে হবে, এবং অর্থ বছরের শুরু থেকেই। আরেকটি বিষয় হচ্ছে যে অর্থ বছরের অন্তত অর্ধেক সময় পার হলে মাননীয় অর্থমন্ত্রী যাতে আমাদের সামনে তুলে ধরেন যে কতটুকু অগ্রগতি হয়েছে, তাহলে সেই তথ্যটা মানুষ জানতে পারে, এবং কেন হলো না সেটারও যদি উনি ব্যাখ্যা দেন, তাহলে কিন্তু এটা সবার সামনে যায় এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপটা নেওয়া হয়। সুতরাং আমি বাজেট সম্পর্কে এই বক্তব্যটাই দিব। জি, নিশ্চয়ই অনেক চমৎকার, অনেক অনেক সুস্পষ্ট ধন্যবাদ ভাবে ডক্টর ফাহমিদ। বলেছেন। আমরা মির নাসির হোসেন আপনার শেষ একই মন্তব্য বিষয়। দিয়ে জেনেই আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। বাংলাদেশ আমরা বিভিন্ন সময় আশার উপরে বেঁচে আছি, আশাকে ভর করে আমরা আশাবাদী মানুষ। তো আমরা চাইবো বাজেটে যাই অ্যালোকেশন সেগুলি প্রয়োজনে এটা পুনর্বিন্যাস করতে হবে এবং বাস্তবায়নটা সুনিশ্চিত করতে হবে, কারণ আমাদের স্বচ্ছতাটা আনতে হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। সেটা যদি করা যায় তাহলে বাজেটের যে সুফলগুলি আমরা আশা করছি সেগুলি পাওয়া সম্ভব হবে। এই জিনিসগুলি নিশ্চিত করতে হবে সরকারের, এটা সরকারের পলিটিক্যাল উইলের উপর দিয়ে করতে হবে। আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী এদিকে দৃষ্টি নিবদ্ধ করবেন। জি, জনাব মির নাসির, ডক্টর ফাহমিদা খাতুন, আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় স্বল্পতার কারণে আজকে শেষ করতে হবে, এবং আপনাদেরকে নিশ্চয়ই পরবর্তীতে আবারও পাবো বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক সাথেই থাকুন এবং দেখতে থাকুন নিউজ 24।